প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সাবজেক্টের ওপর থেকে সাবলি রয়েছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান জি অথবা সিসি টু পেপারের ওপর থেকে তোমাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি বড় 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি ছিল, দেখো, ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল চীনের রাষ্ট্রপতির নিয়োগ ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন দুটি। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্রের অ্যান্সার নিয়ে আলোচনা করলে খুবই ভালো হয়, তাই তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য বাছাই করা দুটি বড় 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্ন দুটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য, এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নপত্রের অ্যান্সারগুলি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নপত্রের অ্যান্সারগুলি দেখে নাও। তোমরা অনেকে কমেন্ট করেও জানাচ্ছ যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করলে খুবই ভালো হয়। দেখো, তোমরা প্রশ্নপত্রের অ্যান্সারগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 15 নম্বরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। দেখো উত্তরটি দেখে নাও। বলা হয়েছে ব্রিটেনের সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এই ধরনের শাসন ব্যবস্থায় প্রকৃত শাসন ক্ষমতা মন্ত্রিসভার ওপর ন্যস্ত থাকে। এই মন্ত্রিসভার কেন্দ্রবিন্দু হলেন প্রধানমন্ত্রী। প্রকৃত প্রস্তাবে তিনি হলেন প্রকৃত শাসক প্রধান। বর্তমানে ব্রিটিশ শাসন ব্যবস্থার সর্বাধিক গুরুত্বপূর্ণ পদাধিকার বলতে প্রধানমন্ত্রীকে বোঝায়। ব্রিটেনের সরকারের গঠন ও অস্তিত্ব অবসান প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে আবর্তিত হয়। তিনি হলেন সরকারি প্রশাসনের কেন্দ্রবিন্দু। ব্রিটেনের শাসন ব্যবস্থা তাকে কেন্দ্র করে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। দেখো, পরবর্তী নেক্সট পয়েন্ট রয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতাগুলি নিম্নে আলোচনা করা হলো। দেখো, প্রথম রয়েছে কয়েক দাগে রাজা বা রানীর প্রধান পরামর্শদাতা। আইনত রাজা বা রানী প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, তবে এটি একটি আনুষ্ঠানিক ব্যাপার। কারণ কমন সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করতে রাজা বা রানী বাধ্য থাকেন। প্রধানমন্ত্রী হলেন রাজা বা রানীর প্রধান পরামর্শদাতা। রাজা বা রানীর সঙ্গে ক্যাবিনেটের সংযোগ প্রধানমন্ত্রীর মাধ্যমে সম্পাদিত হয়। কমন সভা ভেঙে দেওয়া, লর্ডসভায় সদস্য সংখ্যা বৃদ্ধি করা, প্রিভি কাউন্সিলের সদস্য নিযুক্ত করা, সম্মানসূচক উপাধি বিতরণ করা, বাণিজ্যিক প্রতিনিধি নিয়োগ প্রভৃতি বিষয়ে প্রধানমন্ত্রী রাজা বা রানীকে পরামর্শ দেন। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। প্রধানমন্ত্রী হলেন তার দলের নেতা, তার দলেই হলো সংখ্যাগরিষ্ঠ। এই সুবিধেই তিনি প্রধানমন্ত্রী পদ লাভ করেছেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে দলের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে হয়। দলের ঐক্য সংহতি রক্ষা করে একটি ঐক্যবদ্ধ টিম হিসেবে দলকে পরিচালনার দায়িত্ব প্রধানমন্ত্রীর। দলের শক্তি ও জনপ্রিয়তা বহুলাংশে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ও মর্যাদার উপর নির্ভরশীল। পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো, গয়ের দাগে কমন সভার নেতা। প্রধানমন্ত্রী হলেন কমন সভার নেতা। সভা অধিবেশনের সময় আহ্বান, অধিবেশন আলোচনার কর্মসূচি প্রভৃতি বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। বিরোধী দলের সঙ্গে সহজ সম্পর্ক স্থাপনের দায়িত্ব প্রধানমন্ত্রীর। তিনি পার্লামেন্টের মাধ্যমে সরকারি নীতি ও সিদ্ধান্তসমূহ জাতির সামনে হাজির করেন। প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান মুখপাত্র, তাই কমন সভার কাছে সরকারি নীতিসমূহ ব্যাখ্যা করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। আবার প্রয়োজনে দেখা দিলে তিনি কমন সভা ভেঙে দেওয়ার জন্য রাজা বা রানীকে পরামর্শ দিতে পারেন। এবং পরবর্তী পয়েন্ট রয়েছে মন্ত্রিসভার নেতা। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নেতা। বর্তমানে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাজা বা রানীর দ্বারা মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কয়েকটি বিষয় মেনে চলতে হয়। মন্ত্রীরা সাধারণত পার্লামেন্টের সদস্যদের মধ্যে নিযুক্ত হন। লর্ডসভা থেকে কয়েকজন মন্ত্রী নিয়োগ করতে হয়। প্রধানমন্ত্রী নিজ দলের মধ্যে থেকে মন্ত্রীদের নিযুক্ত করেন। এবং পরবর্তী পয়েন্ট রয়েছে ক্যাবিনেটের নেতা। সাধারণত প্রধানমন্ত্রীকে ক্যাবিনেটের সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য করা হয়। বাস্তবে কিন্তু তিনি ক্যাবিনেটের মধ্যমণি, এর স্রষ্টা ও নেতা। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ক্যাবিনেটের উত্থান পতন ঘটে। তিনি ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করেন। ক্যাবিনেটের অধিনায়ক হিসেবে প্রধানমন্ত্রী সরকারের যাবতীয় কাজকর্মের দায় দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী পয়েন্ট বলা হয়েছে পদমর্যাদা।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটিশ শাসন ব্যবস্থার সর্বাধিক ক্ষমতাশালী গুরুত্বপূর্ণ ও মর্যাদাযুক্ত। শাসনতান্ত্রিক বিচারে তিনি পৃথিবীর একজন অন্যতম শক্তিশালী শাসক। প্রধানমন্ত্রী হিসেবে তিনি জনগণেরও নেতা। সরকারের নীতি নির্ধারণ এবং কমনসভা পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার ভূমিকা মুখ্য। মন্ত্রিসভা ও ক্যাবিনেটের নেতা হিসেবে প্রধানমন্ত্রী সহকর্মীদের কাছ থেকে আনুগত্য লাভ করেন। প্রধানমন্ত্রী ক্যাবিনেটের গঠন করেন ও পরিচালনা করেন এবং প্রধানমন্ত্রীর মতামতকে ক্যাবিনেটের সিদ্ধান্তে ছাপ দেওয়া হয়। এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদের গুরুত্ব ও সাংবিধানিক মর্যাদা বৃদ্ধির কতকগুলি বলা হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদের গুরুত্ব ও সাংবিধানিক মর্যাদা বৃদ্ধির কতকগুলি কারণ উল্লেখ করা যায়। সেগুলি হলো, 1 নম্বর কারণ রয়েছে ব্রিটেনে কেন্দ্রীভূত দলের ব্যবস্থার ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। 2 নম্বর বলা হয়েছে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে মন্ত্রিসভার উত্থান ও পতন ঘটে, অর্থাৎ প্রধানমন্ত্রীর ত্যাগের সঙ্গে মন্ত্রিসভা ক্যাবিনেটের সদস্যদের ভাগ্য জড়িয়ে থাকে। এই কারণেই এদের নিরবিচ্ছিন্ন সমর্থন প্রধানমন্ত্রীর পিছনে বর্তমান থাকে। পরবর্তী 3 নম্বর বলা হয়েছে প্রধানমন্ত্রী রাজা বা রানীর মাধ্যমে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য উদ্যোগী হতে পারেন। এই আশঙ্কায় পার্লামেন্টের বিরোধী সদস্যরা প্রধানমন্ত্রীর বিরোধিতা করেন না। এবং 4 নম্বর বলা হয়েছে বর্তমানে ক্যাবিনেট সচিবালয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দপ্তর হিসেবে কাজ করে। তার ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কর্তৃত্ব বৃদ্ধির ক্ষেত্রে এক সহায়ক অবস্থা সৃষ্টি হয়। এবং 5 নম্বর সর্বোপরি প্রধানমন্ত্রীর বড় পরিচয় হলে তিনি কমন সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। এদিক থেকে বিচার করলে তিনি হলেন সংসদের বৈধ মুখপাত্র। প্রধানমন্ত্রীর এই পরিচিত তার ক্ষমতা ও কর্তৃত্বের সবথেকে বড় উৎস। এবং সর্বশেষ পয়েন্ট উপসংহার, উপরিক্ত আলোচনা থেকে সহজে অনুমেয় যে ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন ক্ষমতা ও প্রতিপত্তির অধিকারী। প্রধানমন্ত্রী এই কর্তৃত্ব ও ভূমিকায় ব্রিটেনের মন্ত্রিপরিষদ চালিত শাসন ব্যবস্থাকে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী চালিত শাসন ব্যবস্থায় রূপান্তরিত করেছে। এই ছিল তোমাদের ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পূর্ণ অ্যান্সারটি আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি 15 নম্বরের প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্নটি যত্নের সহিত ভালোভাবে প্র্যাকটিস করে যেও। পরীক্ষার জন্য অবশ্যই তোমরা প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এরপর দেখে নাও পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ছিল, চীনের রাষ্ট্রপতির নিয়োগ ও কার্যাবলী আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 15 নম্বরের প্রশ্ন। তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্ট বলা হয়েছে নির্বাচন ও কার্যকাল। বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের 1982 সালের সংবিধানের 79 নম্বর ধারায় রাষ্ট্রপতি নিয়োগ ও কার্যকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে। চীনের রাষ্ট্রপতিকে নির্বাচন করে চীনের জাতীয় গণকংগ্রেস। রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা সম্পর্কে 79 নম্বর ধারায় উল্লেখ আছে। বলা হয়েছে যে নির্বাচনে অধিকারযুক্ত 45 বছর বয়স্ক চীনের যে কোনো নাগরিক রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে পারেন। চীনের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ জাতীয় গণকংগ্রেসের মেয়াদের সমান, অর্থাৎ 5 বছর। কিন্তু তিনি একাধিক ক্রমে দুবারের বেশি অর্থাৎ 10 বছরের বেশি সংশ্লিষ্ট পদে আসীন থাকতে পারেন না। নতুন রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আগের রাষ্ট্রপতি পদে বহাল থাকেন। নির্দিষ্ট কার্যকাল অতিক্রান্ত হওয়ার আগে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। জাতীয় গণকংগ্রেস তাকে অপসারণ করতে পারে। রাষ্ট্রপতি পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন। পরবর্তী পয়েন্ট দেখো, ক্ষমতা ও কার্যাবলী। চীনের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংবিধানের 80 এবং 81 নম্বর ধারায় উল্লেখ আছে। সংবিধানে উল্লেখিত কার্যাবলীকে জাতীয় ও আন্তর্জাতিক এই 2 ভাগে বিভক্ত করা যায়। প্রথম দেখো জাতীয় বিষয় সংক্রান্ত কার্যাবলী। সংবিধানের 80 নম্বর ধারায় রাষ্ট্রপতির জাতীয় বিষয় সংক্রান্ত ক্ষমতা কার্যাবলী উল্লেখ আছে। এই ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি জাতীয় গণকংগ্রেস ও তার স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুসারে আইন ঘোষণা করেন। 2 রাষ্ট্র পরিষদের প্রধানমন্ত্রীগণ, রাষ্ট্রীয় পরিষদের কমিশনারগণ, মন্ত্রীগণ ও কমিশনের চেয়ারম্যান ও অডিটর জেনারেল ও সাধারণ সম্পাদককে নিয়োগ ও অপসারণ করেন। 3 নম্বর বলা হয়েছে বিশেষ ক্ষমা প্রদর্শনের আদেশ দেন। এবং 4 নম্বর বলা হয়েছে সামরিক আইন ঘোষণা করেন। এবং 5 নম্বর বলা হয়েছে যুদ্ধকালীন অবস্থা ঘোষণা করেন এবং যুদ্ধের প্রস্তুতির আদেশ জারি করেন। এবং ক্ষয়ের দাগে বলা হয়েছে আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত কার্যাবলী। সংবিধানের 81 নম্বর ধারায় চীনের রাষ্ট্রপতির আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী উল্লেখ আছে। এই ধারায় বলা হয়েছে যে 1
রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিনিধি হিসেবে বৈদেশিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন। 2. জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুসারে বিদেশে পূর্ণ ক্ষমতার সম্পন্ন রাষ্ট্রদূতগণকে নিয়ন্ত্রণ ও প্রত্যাহার করেন। এবং 3. বিদেশের সঙ্গে সম্পাদিত সন্ধি ও গুরুত্বপূর্ণ চুক্তিগুলি অনুমোদন ও বাতিল করেন। এবং পরবর্তী পয়েন্ট বলা হয়েছে আনুষ্ঠানিক ভূমিকা। গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি প্রকৃত প্রস্তাবে নিয়মতান্ত্রিক প্রধানের ভূমিকা পালন করেন। তিনি স্ববিবেচনা অনুসারে এককভাবে সংবিধানের প্রদত্ত কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। রাষ্ট্রপতি জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুসারে তার ভূমিকা পালন করে থাকেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য। অবশ্যই তোমরা প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।